সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নিপুল চন্দ্র কর্মকারী, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। তৃতীয় পর্ব ইলেকট্রিক্যাল ও ইলেকট্রোমেডিক্যাল শিক্ষার্থীরা তোমরা যেখানে আছো সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মধ্যপর্ব পরীক্ষা খুবই সন্নিকটে, তোমরা ইতিমধ্যে নোটিশ পেয়ে গেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছ? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? একটু কমেন্টস করো। যারা যারা আছো অনলাইন ক্লাসে প্লিজ একটু কমেন্টস করো। থ্যাংক ইউ। আচ্ছা তোহা, থ্যাংক ইউ। কে কে আছো? এত কম কেন? সবাই অনলাইন ক্লাসে আসো, বিশেষ করে যারা সেকেন্ড শিফটে তারা সবাই অনলাইন ক্লাসে চলে আসো। আমাকে শোনা যায়? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখা যায় এবং শোনা যায়, কমেন্টস করো। দিগন্ত আসছো? দিগন্ত, তুমি ওই দিন প্র্যাকটিক্যাল ক্লাসে কি ছিলা? প্র্যাকটিক্যাল ক্লাসে ছিলা? সেকেন্ড শিফট প্র্যাকটিক্যাল ক্লাসে তুমি ছিলা কি দিগন্ত? কমেন্টস করো। ওকে, এখন আমাকে শুনতে পাচ্ছ? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনে খুশি হবে যে মধ্যপর্ব পরীক্ষায় তোমাদের মাত্র 15 মার্কের পরীক্ষা হবে। আমরা যেটা আগে নর্মালি 30 মার্কের পরীক্ষা হতো 1 ঘন্টায়, এখন তোমাদের সেই পরীক্ষা হবে আধা ঘন্টা। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমার কথা বুঝতে পারতেছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 15 মার্কের পরীক্ষা হবে। এতে করে 2 মার্কের কিছু প্রশ্ন থাকবে, 3 মার্কের কিছু প্রশ্ন থাকবে, আর রচনামূলক প্রশ্নে আমরা নর্মালি তোমরা পরীক্ষায় যেটা 8 নাম্বারের প্রশ্ন সেটা আমরা 5 নাম্বারে দেব। বুঝতে পারছো? যেহেতু সময় কম, তোমাদের প্রশ্নের অনেকটা দীর্ঘায়িত হবে না। প্রশ্নটা যাতে তোমরা ওই সময়ের ভিতরে করতে পারো ওই রকম প্রশ্ন হবে, তোমাদের ভয়ের কোনো কারণ নেই। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যেহেতু 25 তারিখ থেকে মধ্যপর্ব পরীক্ষায় বসতে যাচ্ছ, সুতরাং আগামী সোম, মঙ্গল, বুধ এই 3 দিন যাদের আমার প্র্যাকটিক্যাল আছে তারা সবাই আমার প্র্যাকটিক্যাল ক্লাসে আসবে। আমরা সেখানে বিস্তারিত আলোচনা করব, অনেক কিছু আলোচনা করব আমরা মধ্যপর্ব পরীক্ষা নিয়ে। তোমরা কি বুঝতে পারছো? একজন যেন অ্যাবসেন্ট না থাকে, আমি ক্যাপ্টেনদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রত্যেক বিভাগীয় ক্যাপ্টেনকে আমি বলছি তোমরা সকল শিক্ষার্থীকে গ্রুপে জানিয়ে দাও যাতে প্র্যাকটিক্যাল ক্লাসে আগামী সোম, মঙ্গল, বুধ এই 3 দিনে সবার প্র্যাকটিক্যাল আছে আমার সাথে, যেন প্র্যাকটিক্যাল ক্লাসে সবাই আসে। তোমরা গ্রুপে সবাইকে জানিয়ে দাও। আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের মধ্যপর্ব পরীক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তোমাদের কোনো ভয় নেই। আধা ঘন্টার 15 মার্কের একটা পরীক্ষা হবে। আমরা এই বিষয়ে যা বিস্তারিত আলোচনা করব ব্যবহারিক ক্লাসে। তোমরা কি বুঝতে পারছো? ওকে, আমরা 4র্থ অধ্যায় পর্যন্ত তোমাদের প্রশ্ন করব, কিন্তু আমাদের যেহেতু সময় কম আমরা কিন্তু অনলাইন ক্লাস চালিয়ে যাব। যেমন দেখো, আজকে 5ম অধ্যায়, এই 5ম অধ্যায় থেকে কিন্তু আমরা প্রশ্ন করব না মধ্যপর্ব পরীক্ষায়, কিন্তু আমাদের যেহেতু সময় কম আমাদের কোর্স শেষ করতে হবে। তোমরা সবাই অনলাইন ক্লাসে থাকবে। আমরা মধ্যপর্ব পরীক্ষার জন্য তোমাদের কোনো ভয় নেই। আমরা ব্যবহারিক ক্লাসে বিস্তারিত আলোচনা করব এবং সিলেবাসের পরিধি হচ্ছে 4র্থ অধ্যায় পর্যন্ত। আমি কি বোঝাতে পারছি? আমাকে শোনা যায় প্রিয় শিক্ষার্থীবৃন্দ?
ওকে ওকে, তোমরা একটু কমেন্টস করো। থ্যাংক ইউ। আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত পরীক্ষায় দেব, কিন্তু আমাদের কোর্স শেষ করতে হবে। আমরা অনলাইন ক্লাসে তোমরা থাকবা। দেখো আজকে পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। আমরা পঞ্চম অধ্যায় দেখো। আর প্র্যাকটিক্যাল ক্লাসে ক্যাপ্টেন যারা আছো তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা সবাইকে গ্রুপে জানিয়ে দাও। প্র্যাকটিক্যাল ক্লাসে যারা থাকবে তারা অনেক লাভ হবে, অনেক অনেক। আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, আসো দেখি। এখন আসো, আজকের ইলেকট্রিক্যাল সার্কিট 2 এর পঞ্চম অধ্যায় তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা দেখো প্যারালাল রেজোন্যান্স কাকে বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটটা পুরোপুরি ড্রয়িং সার্কিটের উপর নির্ভরশীল। সার্কিটটা যদি তোমরা একটু ক্লিয়ার করে বুঝতে পারো, তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আমরা উত্তরটা দেখি। এসি প্যারালাল সার্কিটের যখন ইন্ডাকটিভ সাসেপ্টেন্স, তোমরা ইতিমধ্যে জানছো সাসেপ্টেন্সকে আমরা বি দ্বারা লিখি, যদি একটা সাবস্ক্রিপ্ট হিসেবে এল দিয়ে আমরা বোঝা যাচ্ছে এটা কি ইন্ডাকটিভ সাসেপ্টেন্স, এবং ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স বিসি পরস্পর সমান হয়, তখন সার্কিটের উক্ত অবস্থাকে প্যারালাল রেজোন্যান্স বলে। অনেকভাবে সংজ্ঞায়িত করা যায়। প্যারালাল রেজোন্যান্সের সংজ্ঞা অনেকভাবে আছে, তোমরা যে কোনো একটা দিলে হবে। আমি মনে করছি তোমাদের এই সংজ্ঞাটা সবচেয়ে সহজ হবে, সবচেয়ে সহজ হবে। আমি যখন ব্যবহারিক ক্লাসে আসব, থিওরি কিছু আলোচনা করব, তখন তোমাদের অন্য সংজ্ঞাগুলোও আমি বলবো। আমার কাছে মনে হচ্ছে তোমাদের এই সংজ্ঞাটা, এই দেখো সার্কিটটা এখানে সংজ্ঞার মধ্যে না দিলে হবে, তোমাদের বোঝার জন্য দিছি, এবং যদি দিতে পারো ভালো। তোমরা দেখো প্যারালাল সার্কিটে আমরা জানি রেফারেন্স কি থাকে, ভোল্টেজ। কেন? প্যারালাল সার্কিটে সকল লোডে ভোল্টেজ সমান থাকে, এই জন্য রেফারেন্স কি? ভোল্টেজ। আচ্ছা, এখন দুইটা শাখা এখানে আছে দেখো, একটা ক্যাপাসিটিভ শাখা, তার কারেন্ট হচ্ছে আইসি, আরেকটা হচ্ছে ইন্ডাকটিভ শাখা, তার কারেন্ট হচ্ছে আইএল। এখন তোমরা কেউ কি বলতে পারবা? প্লিজ একটু কমেন্টস করো, রেফারেন্স অক্ষ থেকে আইএল কেন নিচে হলো আর আইসি কেন উপরে হলো? কয়েক সেকেন্ডের মধ্যে কেউ একটু কমেন্টস করো, পারবে কি? আমরা কেন আইএল কে উপরে না দিয়ে আইএল কেন রেফারেন্স অক্ষের নিচে দিলাম আর আইসি কেন উপরে দিলাম? একটু কমেন্টস করো। ভুল হোক কোনো সমস্যা নেই, কেন আইএলটা নিচে হলো আইসিটা উপরে হলো? এনিওয়ান? এনিওয়ান? একটু কমেন্টস করো দেখি। চেষ্টা করো, চেষ্টা করো। কেন এই ভেক্টর চিত্রে আইএল নিচে এবং আইসি উপরে হলো? কেউ পারবে কি? ঠিক আছে, আমি বুঝাই দিচ্ছি। তোমরা চেষ্টা করেছ বা কেউ পারো নাই। দেখো এখন আমরা বারবার বলছি সার্কিটে পাওয়ার ফ্যাক্টর অত্যন্ত ইম্পর্টেন্ট। পাওয়ার ফ্যাক্টর আমরা জানি ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, লিডিং পাওয়ার ফ্যাক্টর। আমরা আরো জানি ইন্ডাকটিভ সার্কিটের পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। কিভাবে বুঝবো? ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট থাকবে পিছনে, ভোল্টেজ থাকবে ঘড়ির কাঁটা বিপরীত দিকে, ভোল্টেজ আগে, কারেন্ট পিছনে। বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ইন্ডাকটিভ সার্কিটের কারেন্ট সবসময় ভোল্টেজের পিছনে। ল্যাগিং, আমরা কারেন্টের উপর ভিত্তি করে ল্যাগিং লিডিং নির্ণয় করি। তোমাদেরকে আমি আবার একটু দেখাই। দেখো আমি আগেও দেখাইছি, এই দেখো এটা হচ্ছে আইএল, এটা হচ্ছে বি, এটা হচ্ছে থিটা। একটু ভালো করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সবসময় কি বলছিলাম? কারেন্ট এবং ভোল্টেজ, এটার মধ্যে তুমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা তীর চিহ্ন দিবে।
আমি কি বুঝাতে পারছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে একটা তীর চিহ্ন দিবে। হ্যাঁ, দেখো তো এই তীর চিহ্নে আমরা সবসময় কারেন্ট কোথায় আছে দেখব। কারেন্ট কি তীরের মাথায় আছে না পিছনে আছে? দেখো তো কোথায় আছে। যদি কারেন্ট এইখানে থাকতো তাহলে হয়তো লিডিং, কারেন্ট লিড দিত, কিন্তু কারেন্ট এখন কোথায় আছে? তীরের পিছনে, ল্যাগিং। সুতরাং ইন্ডাকটিভ সার্কিটের কারেন্ট সবসময় ভোল্টেজের পিছনে থাকবে। আবার একটু লক্ষ্য করো, এটা দেখো আইসি, আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে থিটা সি, এটা ছিল থিটা এল, ইন্ডাকটিভ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে ক্যাপাসিটিভ পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এবার দেখো, যদি আমি ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিন্তু একটা তীর চিহ্ন দিতে হবে। খুব ইম্পর্টেন্ট জিনিস, সারা জীবন তুমি আর বলবে না। দেখো এখন কারেন্ট তীরের মাথায় না, তাহলে কারেন্ট লিড দিচ্ছে। কারেন্ট যদি লিড দে, লিডিং, আর কারেন্ট যদি তীরের পিছনে থাকে, লেগিং। পরিষ্কার বুঝতে পারছি আমরা। উপরের সার্কিট ইন্ডাকটিভ সার্কিটে কারেন্ট সবসময় ভোল্টেজের পিছনে, আর ক্যাপাসিটিভ সার্কিটে কারেন্ট সবসময় ভোল্টেজের পূর্বে, ওই যে তীরের মাথায়। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন ক্লিয়ার কি কারণে। এখন ওই জিনিসটা এখানে দেখো, বি এর আগে আছে কে? আইসি। সুতরাং ক্যাপাসিটিভ সার্কিটে লিডিং পাওয়ার ফ্যাক্টর, এই জন্য ভোল্টেজের আগে আইসি থাকবে। আর ইন্ডাকটিভ সার্কিটে লেগিং পাওয়ার ফ্যাক্টর, এই জন্য ভোল্টেজের পিছনে আইএল থাকবে। তোমরা আরেকটু লক্ষ্য করো, এই যে এখানে দেখো, যতটুকু আমরা আইসি থেকে রেফারেন্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করেছি, লক্ষ্য করো। আবার রেফারেন্স অক্ষ থেকে আইএল থেকেও রেফারেন্স অক্ষের উপর আরেকটা লম্ব অঙ্কন করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তুমি লক্ষ্য করো, অনেকটা, আমি তো মেপে দিই নাই, তারপরে বোঝা যাচ্ছে এই দুইটা অনেকটা সমান না। আচ্ছা, এখানে দেখো মাইনাস কেন দিয়েছি? আমরা জানি মূল অক্ষরেখার নিচে হচ্ছে মাইনাস, উপরে হচ্ছে প্লাস। তাহলে তোমরা এর আগেও দেখাইছি, সাবসেপ্টেন্স বি দিয়ে লিখি আমরা। এটা হলো বিএল মাইনাস জে বিএল, আর জে বিসি হলো উপরের দিকে প্লাস দিতে হবে না, জে বিসি। ক্যাপাসিটিভ সাবসেপ্টেন্স এবং ইন্ডাকটিভ সাবসেপ্টেন্স দুইটা প্রায় সমান। লক্ষ্য করো, প্রায় সমান হওয়ার কারণে এই সার্কিটে কি হয়েছে? রেজোন্যান্স হয়েছে। এই যে আমরা সংজ্ঞাটা দিয়েছিলাম, সার্কিটের উক্ত অবস্থাকে প্যারালাল রেজোন্যান্স বলে। এটা একটা প্যারালাল রেজোন্যান্সের চিত্র। তোমরা এই সংজ্ঞার মধ্যে চিত্র না দিলেও হবে, আমি বোঝার জন্য দিয়েছি। অথবা যদি কোনো স্টুডেন্ট, তোমরা যদি সময়ের সাথে পাল্লা দিয়ে সার্কিটটা দিতে পারো, অসুবিধা নেই। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু কমেন্টস করো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? লেখা দেখা যায়? ওকে ওকে, এখন আসো দেখি। দেখো আরেকটা প্রশ্ন, তোমরা ক্লিয়ার বুঝতে পারবা কি লেখা আছে। দেখো তো কি লেখা আছে। প্যারালাল সার্কিটের রেজোন্যান্স কার্ভ অঙ্কন করে ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমাদের ফাইনালের জন্য। আমাদের এই অধ্যায় থেকে কিন্তু আমরা মধ্যপর্ব পরীক্ষা দিব না, কিন্তু খুব ইম্পর্টেন্ট। ক্লাসে না থাকলে তোমরা বুঝতে পারবে না, কারণ আমরা অনলাইন ক্লাস থিওরি চালিয়ে যাব, অনলাইনে প্র্যাকটিক্যাল চালিয়ে যাব অফলাইনে। সুতরাং তোমাদের এই অনলাইন ক্লাস অত্যন্ত ইম্পর্টেন্ট। তোমরা এই কার্ভ দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, কোনো ভয় নেই। প্যারালাল সার্কিটের রেজোন্যান্স কার্ভ, কোন সার্কিট দেখতে হবে? সিরিজ সার্কিটের রেজোন্যান্স কার্ভ আছে, আবার প্যারালাল সার্কিটেরও রেজোন্যান্স কার্ভ আছে। কোনটা আসছে ভালো করে বুঝতে হবে। একটু দেখো, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা রাখবো ফ্রিকোয়েন্সি, আর ওয়াই অক্ষ বরাবর রাখবো কারেন্ট। এই যে দেখো, আমরা এই সংজ্ঞার মধ্যে আসি, রেজোন্যান্স কার্ভ কাকে বলে। ও, এখানে রেজোন্যান্স কার্ভের আমি প্রশ্নটা বলি নাই। তোমাদের একটা প্রশ্ন আসবে, রেজোন্যান্স কার্ভ কি? প্যারালাল সার্কিট রেজোন্যান্স কার্ভ অঙ্কন করে ব্যাখ্যা করতে বললেই কিন্তু এখানে রেজোন্যান্স কার্ভের সংজ্ঞা আসে। আবার আলাদা করেও এই রেজোন্যান্স কার্ভ কাকে বলে 2 নাম্বারের জন্য, 3 নাম্বারের জন্য আসতে পারে। তাহলে দেখো,
প্যারালাল সার্কিটে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে এই দেখো এই ফ্রিকোয়েন্সি আমি আস্তে 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 জিরো থেকে, এটা ছিল কি জিরো, আমি জিরো থেকে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিকে বাড়াবো, তাহলে আমি কারেন্টের কি অবস্থা হবে দেখব। প্যারালাল সার্কিটে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে কারেন্টের যে পরিবর্তন হয় তার লেখচিত্রকে প্যারালাল রেজোনেন্স, ঠিক আছে, প্যারালাল রেজোনেন্স কার্ভ বলে। প্যারালাল রেজোনেন্স কার্ভ, এখানে একটা কার্ভ কথা রয়ে গেছে, বুঝছো? এই যে রেজোনেন্স কার্ভ, এটা হচ্ছে রেজোনেন্স কার্ভ। তাহলে আমি আবার বলতেছি, শোনো, আরএল প্যারালাল সার্কিটে, এক কথায় আরএল বলার দরকার নেই, প্যারালাল সার্কিটে আরএলসি প্যারালাল সার্কিটে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে কারেন্টের পরিবর্তন যে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করা হয় তাকে প্যারালাল রেজোনেন্স কার্ভ বলে। একদম সহজ, তুমি 2 নাম্বার পেয়ে গেলা। 2 নাম্বার পাইতে অনেক সহজ, আবার শূন্য পেতেও সহজ। আমি সবসময় যেটা বলি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? তাহলে আসো এই কার্ভের ব্যাখ্যাটা, শুধু প্রশ্ন দেখবা ভালো করে। অনেক সময় বলা থাকে প্যারালাল সার্কিটে রেজোনেন্স কার্ভ অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও। তাহলে কি করবা, এই কার্ভটা অঙ্কন করি আমি যা দেখাইছি, দেখো, এই দেখো এইখানে এই যে একটা কার্ভ আছে, লেখা আছে, এটা হলো ইম্পিডেন্স কার্ভ। এটা কি? আর আমাদের এইখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার লেখার মধ্যে একটু ভুল হয়েছে, দেখো আমার লেখার মধ্যে একটু ভুল হয়েছে। এইটা হচ্ছে যেখানে দেখছো ইম্পিডেন্স কার্ভ, ওইটা হবে কারেন্ট কার্ভ, বুঝছো? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা ইম্পিডেন্স না, ইম্পিডেন্সের জায়গায় কি হবে, এটা হবে কারেন্ট, বুঝতে পারছো? এটা হবে কারেন্ট কার্ভ, এটা হবে কারেন্ট কার্ভ। আর নিচের দিকে যেটা এখানে কারেন্ট কার্ভ লিখেছি, কারেন্টের জায়গায় কি হবে, ইম্পিডেন্স কার্ভ। আর কোনো ভুল নেই, স্যার, ইম্পিডেন্স কার্ভ। এই যে দেখো, এটা হচ্ছে ইম্পিডেন্স কার্ভ, আর উপরের দিকে যেটা সেটা হচ্ছে কারেন্ট কার্ভ। তাহলে এই দুইটা কার্ভ পরস্পর ক্রস করেছে, লক্ষ্য করো। এবং লক্ষ্য করো, এই যে টপ উপরে একটা পয়েন্ট, আবার নিচের কার্ভটা কি, ইম্পিডেন্স কার্ভের একটা পয়েন্ট। এই দুইটা বিন্দু, এই দুইটা ডটেড লাইন দিয়ে দেখানো আছে, দেখো এই বিন্দুতে যে ফ্রিকোয়েন্সি তাকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। দেখো এটাকে এফ নট দিয়ে লেখা যায়, আবার এফ আর দিয়ে লেখা যায়, আমরা দেখাইছিলাম। তাহলে এখন আমরা দেখি এই ব্যাখ্যাটা, দেখবা যদি ব্যাখ্যা না আসে তুমি শুধু কার্ভটা অঙ্কন করে দেখাই দিবা। এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মাঝে, এক্স অক্ষকে আমরা দিব ফ্রিকোয়েন্সির সাপেক্ষে, আর ওয়াই অক্ষ হলো কারেন্টের সাপেক্ষে। আচ্ছা, আবার দেখো প্রথম যে অর্ধেক, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির প্রথম যে অর্ধেক, এটা হলো ইন্ডাকটিভ সার্কিটের জন্য, আর রেজোনেন্স ফ্রিকোয়েন্সির শেষের যে অংশ, এই এখান থেকে এখান পর্যন্ত, দেখো এটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিটের জন্য, কারণ আমার আরএলসি সার্কিট, কিছু ইন্ডাকটিভ আছে, কিছু ক্যাপাসিটিভ আছে। খুব মজার জিনিস, দেখো লক্ষ্য করো, আমি এখন ফ্রিকোয়েন্সিটা, আমরা ওই দিন যে যারা ক্লাসে ছিলাম, আমার প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা বলছিলাম যে আমরা 100% করতে পারি নাই। কেন পারি নাই? আমাদের ফাংশন জেনারেটর ছিল না। ফাংশন জেনারেটর যদি থাকতো, আমরা ফ্রিকোয়েন্সিকে আস্তে আস্তে বাড়াই কমাই একেবারে 100% করতে পারতাম। সেই জিনিসটা দেখো, ফ্রিকোয়েন্সি যখন 0 তখন এক্সেলের মান 0, তাই না? কারণ এক্সেল সমান 2πfl। ফ্রিকোয়েন্সি যখন 0 তখন এক্সেল কি 0, কিন্তু এক্সি কি হবে, অসীম। কিভাবে? আমি আরেকটু দেখাই তোমাদের, একটু দেখাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এক্সেল সমান আমরা অনেকবার আলোচনা করেছি 2πfl। তাহলে লক্ষ্য করো, আমি বলছিলাম যখন ফ্রিকোয়েন্সি 0
তাহলে 2πf এফ এর জায়গায় কত হবে 0 ইন্টু এল কত হবে 0, কিন্তু এক্সই দেখি এক্সই হচ্ছে 1/2πfc। এখন দেখো এফ এর মান যদি 0 হয় তাহলে কি হবে 1/0 সমান কি হবে ইনফিনিটি নাকি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ইনফিনিটি মানে কি অসীম, অনেক বেশি রিঅ্যাকট্যান্স, অনেক বেশি বাধা। তাহলে যেহেতু দুইটা প্যারালাল শাখা, একটা হইতেছে আর এল আর একটা হইতেছে আর সি, আমরা জানি প্যারালালে যদি থাকে তখন সমতুল্য রোধ কি হয় তোমরা কেউ কি বলতে পারবা? এই দেখো এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 1 ওহম। আমি কিন্তু বলছিলাম আরও ক্লাসে যে একটা 2 ওহম একটা 1 ওহম, এই দুইটারে যদি আমরা সূত্র করি তাহলে সমতুল্য রোধ সমান কি হবে দুইটার গুণফল ডিভাইড বাই দুইটার যোগফল। 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে কত 3/2 মানে কি হচ্ছে 0.66। লক্ষ্য করো আমি কি বুঝাতে চাইলাম, যদি প্যারালালে থাকে কোনো রাশি, দুইটা প্যারালাল রাশির মধ্যে যেটি কম দেখো 1, আর যদি দুইটার সমতুল্য করি 1-এর চেয়েও কমে গেছে নাকি। তাহলে এখন আমি যে বলছিলাম একটু আগে, এই যে এই শাখার ইম্পিডেন্স হয়ে যাবে রিঅ্যাকট্যান্স 0 আর এই শাখার রিঅ্যাকট্যান্স হবে অসীম। ওভারঅল রিঅ্যাকট্যান্স কি হবে 0, 0 থেকে তো আর কম বলা যায় না, তাহলে 0। এখন দেখো সেই কথাটাই আমরা বলতেছি, যখন ফ্রিকোয়েন্সি 0 তখন ইম্পিডেন্স কি 0। এই যে দেখো তখন ইম্পিডেন্স 0-র কাছাকাছি, আর ইম্পিডেন্স যদি 0 হয় কারেন্ট হবে ম্যাক্সিমাম। দেখো এই কার্ভ, যেটা ইম্পিডেন্স কার্ভটা দেখো, ইম্পিডেন্স কার্ভটা দেখো যখন কারেন্ট 0, এই যে কারেন্ট কার্ভটা, এই কারেন্টটা এখান থেকে দিয়েছি, কারেন্টটা কিন্তু আসলে এখানে ছিল, আমরা কিছু কারেন্ট দেখাই অঙ্কন করেছি। কারেন্ট যখন দেখো ইম্পিডেন্স যদি 0 হয় কারেন্ট হবে ম্যাক্সিমাম। ইম্পিডেন্স যদি 0 হয় কারেন্ট হবে ম্যাক্সিমাম। ইম্পিডেন্স 0 কারেন্ট ম্যাক্সিমাম। এই যে আমাদের কারেন্ট দেখো, আমি এইদিকে কি বলছিলাম কারেন্ট, তাহলে ইম্পিডেন্স যদি 0 হয় কারেন্ট হবে সর্বোচ্চ একেবারে উপরে, তাহলে ওটা কি লিখছিলাম সরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন দেখো আমরা চিত্র ছাড়া কিছু বুঝতে পারি না, চিত্রে যখন আমরা বর্ণনাতে আসলাম দেখতে পারলাম আমাদের আগেরটাই ঠিক ছিল। সরি আমাদের আবারও আমরা ভুল করছি, প্রথমে যেটা ছিল ওটা সঠিক ছিল, প্রথমটাই সঠিক। আমরা যখন প্রথমে কি লিখছিলাম কারেন্ট কার্ভ ঠিকই আছে, আমি একেবারে সব কেটে দিয়ে আবার লিখছি, দেখো আবার লিখতেছি, এটা হচ্ছে ইম্পিডেন্স কার্ভ, এটা হচ্ছে ইম্পিডেন্স কার্ভ। প্লিজ প্রথমেরটা ঠিক ছিল ইম্পিডেন্স কার্ভ, আর এটা হচ্ছে কি কারেন্ট কার্ভ, এটা হচ্ছে কারেন্ট কার্ভ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন ব্যাখ্যা করতে আসলাম তখনই বুঝতে পারলাম, দেখো যখন ইম্পিডেন্স 0, এই মাথাটা এটা কি ইম্পিডেন্স না, ইম্পিডেন্সের এই মাথাটা যদি 0 হয়ে থাকে তখন কারেন্ট হবে, আমরা জানি রেজিস্ট্যান্স যদি কম হয় ইম্পিডেন্স ম্যাক্সিমাম একেবারে এই জায়গায় চলে আসবে, কারেন্ট অনেক বেশি। এই যে কারেন্টের কার্ভটা দেখো, আমরা রেজোনেন্স অবস্থাটা দেখাইছি তো এই জন্য একটু কমাই দেখাইছি, তাহলে আমাদের দেখতে পাচ্ছি যে যখন ইম্পিডেন্স 0 তখন কারেন্ট ম্যাক্সিমাম। এটা একটা শর্ত প্যারালাল রেজোনেন্সের। দেখো
যখন ইম্পিডেন্স 0 তখন কারেন্ট ম্যাক্সিমাম। আচ্ছা, এবার আমরা যদি আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিকে যদি আস্তে আস্তে বাড়াই, দেখো এই ফ্রিকোয়েন্সি বাড়তেছে। যখন ফ্রিকোয়েন্সি ছিল 0 তখন ইম্পিডেন্স ছিল 0, কারেন্ট ছিল ম্যাক্সিমাম। এখন আমরা আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখো ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, তাহলে ফ্রিকোয়েন্সি যখন বাড়াচ্ছি তাহলে এক্সেলের একটা মান পাওয়া যাচ্ছে, এক্সেল ধীরে ধীরে বাড়তেছে। আর আমরা আবার বলি, এখানে এই যে ফ্রিকোয়েন্সি যত বাড়বে এক্সির মান তত কমবে, নাকি উল্টা? এটা ব্যস্তানুপাতিক। এফ এর মান যত বাড়বে এক্সির মান তত কমবে, আর এক্সেল যত বাড়বে, যেহেতু এটা সমানুপাতিক, এক্সেলের মান বাড়বে। তাহলে ফ্রিকোয়েন্সি যদি আমি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভালো করে দেখো, আমরা যে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, এক্সেল বাড়ছে, এক্সি কমছে, কিন্তু আস্তে আস্তে টোটাল ইম্পিডেন্সটা আস্তে আস্তে বাড়ছে। টোটাল ইম্পিডেন্সটা কি হইতেছে? আস্তে আস্তে বাড়তেছে। দেখো এই যে ইম্পিডেন্স আছিল একেবারে 0-র কাছাকাছি, এখন আস্তে আস্তে বাড়তেছে। এই দেখো বাড়তেছে, এই রেখা দিয়ে বোঝা যায় বাড়তেছে। আর মজার ব্যাপার হচ্ছে কি, দেখো এই যে কারেন্টটা ছিল ম্যাক্সিমাম, এখন ফ্রিকোয়েন্সি বাড়তেছে, কারেন্ট কমতেছে, দেখো কমতেছে। এই রেখা কি বোঝাচ্ছে? আস্তে আস্তে কমতেছে। এইভাবে ফ্রিকোয়েন্সির যে অবস্থানে লক্ষ্য করো আমার ইম্পিডেন্স হবে, এই দেখো সর্বোচ্চ। দেখো ইম্পিডেন্স হচ্ছে সর্বোচ্চ। আমরা এই যে দেখো এখানে একটা সমীকরণ, এটা আমরা আগামী দিন প্রমাণ করব, পরীক্ষায় আসবে। ওই জিনিসটা আগেই চলে আসছে, এখানে প্রমাণ করো যে ডাইনামিক ইম্পিডেন্স Z0 সমান L/CR, আমরা আগামী দিন করাবো। আজকে শুধু সমীকরণটা মনে রাখো। আমাদের ডাইনামিক ইম্পিডেন্স বা রেজোনেন্স ইম্পিডেন্স যখন ম্যাক্সিমাম হবে, দেখো তখন কারেন্টটা হইতেছে মিনিমাম। লক্ষ্য করো কারেন্টটা কত? মিনিমাম। কারেন্টের ফর্মুলা কি? I সমান B/Z। এই যে I সমান দেখো B/Z, আর Z0 এর মানটা বসাই দিলাম। এইটা হচ্ছে সর্বনিম্ন কারেন্ট, আর এটা হচ্ছে সর্বোচ্চ কি ইম্পিডেন্স। সর্বোচ্চ ইম্পিডেন্স যদি হয় তাহলে নিশ্চয়ই এটা ইম্পিডেন্স কার্ভ, আর এটা যদি সর্বনিম্ন কারেন্ট হয় তাহলে এটা অবশ্যই কারেন্ট কার্ভ। তাহলে তোমরা বুঝতে পারছো, নিচেরটা হচ্ছে কারেন্ট কার্ভ, আর এই উপরে যেটা এটা হচ্ছে ইম্পিডেন্স কার্ভ। এই কি বললাম? ফ্রিকোয়েন্সির মান আজ ধীরে ধীরে বাড়াতে যে পর্যায়ে ফ্রিকোয়েন্সির মানকে যতটুকু উন্নীত করলে কারেন্ট মিনিমাম এবং ইম্পিডেন্স ম্যাক্সিমাম হয়, ওই ফ্রিকোয়েন্সি হইতেছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, যা চিত্রে F0 দ্বারা দেখানো হলো। এর পরেও আরো যদি ফ্রিকোয়েন্সি বাড়ানো হয় তখন দেখা যায় সার্কিটের সমতুল্য ইম্পিডেন্সের মান আর বাড়ে না, বরং কমতেছে। দেখো কমতেছে, তাহলে আবার দেখা যায় কমতেছে। আমরা দেখব যে পর্যায়ে এক্সএল এবং এক্সি সমান আমরা জানি, সেখানে হলো সর্বোচ্চ ইম্পিডেন্স পাওয়া যাবে এবং কারেন্ট হবে, বাধা যত বেশি হবে কারেন্ট তত কম হবে। এই ব্যাখ্যাটা পরীক্ষায় আসে, এটা রচনামূলক প্রশ্নে, যে রেজোনেন্স কার্ভ অঙ্কন করে ব্যাখ্যা করো। আমি কি বুঝাইতে পারছি? তোমরা কতটুকু বুঝছো জানি না, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। তোমরা বাসায় বইতেও পড়বা, সেই জিনিসটাই আমি এখানে দেখো লিখছিলাম। যেহেতু এরা প্যারালালে সংযুক্ত, সেহেতু সার্কিটের সমতুল্য রিয়াক্ট্যান্স অর্থাৎ ইম্পিডেন্স প্রায় শূন্য। এই অবস্থায় কারেন্ট আমি বলে ফেলেছি। এখন ধীরে ধীরে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করলে ক্যাপাসিটিভ শাখার ইম্পিডেন্স কমে এবং ইন্ডাকটিভ শাখার ইম্পিডেন্স বৃদ্ধি পায়, ফলে সমতুল্য ইম্পিডেন্স ধীরে ধীরে বৃদ্ধি পায়। এর ফলে কারেন্ট ধীরে ধীরে কমতে থাকে। রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে সার্কিটের সমতুল্য ইম্পিডেন্স সর্বোচ্চ হয় এবং কারেন্ট সর্বনিম্ন হয়। একটু আগে আমি সেটা সার্কিট দেখে তোমাদের বলছিলাম, এবং কারেন্ট সর্বনিম্ন হয়। রেজোনেন্স ফ্রিকোয়েন্সি এর পর এক্সএল এর মান আবার বাড়তে থাকে এবং এক্সি এর মান কমতে থাকে, ফলে সার্কিটের ইম্পিডেন্সের মানও কমতে থাকে এবং কারেন্ট বৃদ্ধি পায়, যা লেখচিত্রের মধ্যে দেখানো হয়েছে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি এতটুক বুঝছো? আমাকে শোনা যায়? একটু কমেন্টস করো। অলিউল্লাহ, ওকে, অনেকে আছো, থ্যাংক ইউ। ভেরি ইম্পর্টেন্ট একটা, যদি তোমাদের কাছে একটু একটু কঠিন মনে হইতেছে, বাকিটা বাসায় গিয়ে যদি আমরা আরেকটু দেখি ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা পরীক্ষা আসবে, তবে মধ্যবর্তী পরীক্ষা নয়, ফাইনাল পরীক্ষা আসবে। আমরা কিন্তু ক্লাস চালিয়ে যাব, আমরা বসে থাকবো না। অনলাইন ক্লাসে তোমরা থাকবে, আমরা ক্লাস চালিয়ে যাব। মধ্যবর্তী পরীক্ষার চলাকালীনও আমরা ক্লাস চালিয়ে যাব। তোমরা পরে টেনে দেখবা, আমরা ক্লাস কিন্তু চালিয়ে যাব। প্রতি শনি এবং রবিবার যথাসময়ে ক্লাস চলবে। যদি কোনো ব্যতিক্রম থাকে, যেমন মধ্যবর্তী পরীক্ষার সময় আমার হল ডিউটি থাকবে, তখন আমি তোমাদের জানিয়ে দেব। তোমরা সব সময় অনলাইনে ক্লাসের এই গ্রুপে স্ট্যাটাসগুলো দেখবা। পরীক্ষার জন্য যখন আমার সময়টার মধ্যে পরীক্ষা থাকবে, তখন আমি তোমাদের সময় জানিয়ে দিব কখন ক্লাস নিব। ক্লাস কিন্তু হবে, শনি রবি ক্লাস আমাদের হবে, কিন্তু টাইমটা চেঞ্জ করে দেব। আমি প্রয়োজনে সন্ধ্যার দিকে দেব, আমি টাইম চেঞ্জ করে দেব। কখন? মধ্যবর্তী পরীক্ষা চলাকালীন। তোমরা কি বুঝতে পারছো আমাকে? ওকে, দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের জন্য কি আছে। প্যারালাল রেজোন্যান্স সার্কিটের ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ ডায়াগ্রাম অঙ্কন করে ব্যাখ্যা করো। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন পঞ্চম অধ্যায়ের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা এখন আগে ব্যান্ডউইথ কি একটু দেখি। প্যারালাল রেজোন্যান্স সার্কিটের রেজোন্যান্সের পূর্বে ও পরে যেই দুই বিন্দুতে ইম্পিডেন্স রেজোন্যান্স ইম্পিডেন্সের 1/√2 গুণ বা 70.7%, ওই দুই বিন্দুর ফ্রিকোয়েন্সির পার্থক্যকে ব্যান্ডউইথ বলে। কিভাবে বুঝবো? এই যে পরের পৃষ্ঠায় আমরা আসতেছি, তোমাকে সার্কিট না দেখলে কিচ্ছু বোঝা যাবে না। এখানে যে কথাটা বললাম তোমাদেরকে, এখন আমি সার্কিট দিয়ে বোঝানোর চেষ্টা করছি। দেখি আমাদের ব্যান্ডউইথের সার্কিটটা আছে কিনা দেখি। এই দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু আগে ব্যান্ডউইথের যে সংজ্ঞা দিলাম, সেই সংজ্ঞাটা এখান থেকে ক্লিয়ার করছি। দেখো, আরএলসি প্যারালাল সার্কিটের রেজোন্যান্স কার্ভের, এই দেখো এটা একটা রেজোন্যান্স কার্ভ, হ্যাঁ, এই কার্ভটা একটা রেজোন্যান্স কার্ভ। আরএলসি প্যারালাল সার্কিটের রেজোন্যান্স কার্ভে, আরএলসি, আমি আবার বলছি, প্যারালাল সার্কিটের রেজোন্যান্স কার্ভে কোন জায়গায় এখানে রেজোন্যান্স হচ্ছে সবাই বলতে পারবা? এই যে আমি কি বলছিলাম, ম্যাক্সিমাম পয়েন্ট যেটা, যেই বরাবর Z0, এটাকে ডাইনামিক ইম্পিডেন্স বলে, আবার রেজোন্যান্স ইম্পিডেন্স বলে। তাহলে এই জায়গায় হচ্ছে, এই আমরা বুঝতে পারছি কি দিয়ে, F নট আছে এখানে। F নটটা কি? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এই জায়গায় রেজোন্যান্স হয়েছে। সংজ্ঞাটাতে কি বলছিলাম? রেজোন্যান্সের পূর্বে ও পরে। ভালো করে বোঝার চেষ্টা করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আরএলসি প্যারালাল রেজোন্যান্স সার্কিটের রেজোন্যান্স কার্ভের রেজোন্যান্সের পূর্বে ও পরে যে দুই বিন্দুর ইম্পিডেন্স, এই দেখো ডটেড লাইন বরাবর এখানে ইম্পিডেন্স Z লেখছি না? দেখো, যে দুই বিন্দু, এই দুই বিন্দু কিন্তু সমান, এইদিকে আর এইদিকে দেখো সমান। যেই দুই বিন্দুর ইম্পিডেন্স রেজোন্যান্স ইম্পিডেন্সের 1/√2 গুণ, দেখো লেখছি এখানে 1/√2। যেই কথা তোমাদের যদি ক্যালকুলেটর থাকে একটু দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, 1/√2 দিয়ে দেখো কত হয়। 0.707 হয় কিনা দেখো। 0.707 মানে 70.7%। তাহলে কি বললাম? রেজোন্যান্স কার্ভের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির পূর্বে ও পরে
যেই দুই বিন্দুর ইম্পিডেন্স রেজোনেন্স ইম্পিডেন্সের 1/√2 গুণ বা 17.7%, ওই দুই বিন্দু ফ্রিকোয়েন্সির পার্থক্যকে ব্যান্ডউইডথ বলে। পার্থক্যটা কিরকম দেখো, এই দেখো 0 থেকে f2, এটা বেশি না, 0 থেকে f2, তাহলে f2 মাইনাস 0 থেকে f1, 0 থেকে f2 মাইনাস 0 থেকে f1, এটা বাদ দিলে কি থাকে, এই যে এই অংশটুকু হইতেছে ব্যান্ডউইডথ। এই দেখো এটা কি ব্যান্ডউইডথ। তাহলে এটা কিভাবে পাওয়া যায় দেখো, 0 to f2 মাইনাস 0 to f1 বাদ দিলে আর কি থাকে, এটাকেই বলি আমরা ব্যান্ডউইডথ, BW। ক্লিয়ার? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীরা? তোমরা একটু কমেন্টস করো, লেখা এবং আমার কথা শোনা যায় কি? ওকে ওকে। দেখো আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস আলোচনা করছি। তোমাদের যদি অনলাইন ক্লাসে কোনো সমস্যা থাকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে প্লিজ তোমরা একটু বলবে আমাকে, আমি আবার ক্লিয়ার করে দেব। তোমরা কি বুঝতে পারছো আমাকে? তাহলে আমি আবার বলছি, দেখো ব্যান্ডউইডথটা কি, আরএলসি প্যারালাল সার্কিটের রেজোনেন্স কার্ভের রেজোনেন্সের পূর্বে ও পরে যেই বিন্দুর ইম্পিডেন্স, যে দুই বিন্দুর ইম্পিডেন্স রেজোনেন্স ইম্পিডেন্সের 1/√2 গুণ বা 17.7%, ওই দুই বিন্দুর ফ্রিকোয়েন্সির পার্থক্যকে ব্যান্ডউইডথ বলে। তাহলে ব্যান্ডউইডথ সমান কি হচ্ছে, দেখো ব্যান্ডউইডথ সমান কি হচ্ছে, ব্যান্ডউইডথ সমান কি হচ্ছে, f2 মাইনাস f1। ক্লিয়ার? f2 মাইনাস f1, f2 মাইনাস f1, একদম ক্লিয়ার। এটা পরীক্ষায় আসবে বাবা, পরীক্ষায় আসবে। তোমরা তারপরে যদি কারো সমস্যা থাকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ক্লিয়ার করে দেব, ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম বলতো, আমরা এতক্ষণ কি শিখলাম দেখি আমরা আবার একটু রিভিউ করি। আজকে ভেরি ইম্পর্টেন্ট, আমরা আবার একটু রিভিউ করি। আমরা ইলেকট্রিক্যাল সার্কিট 2তে আজকে শিখলাম প্যারালাল রেজোনেন্স কাকে বলে। আমরা সার্কিট ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝতে পারছো। খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা যেগুলো ফাইনাল পরীক্ষা আসবে। তারপরে আমরা কি শিখেছি, প্যারালাল সার্কিটের রেজোনেন্স কার্ভ অঙ্কন করে ব্যাখ্যা আমরা ক্লিয়ার করে দিয়েছি, কোন কার্ভের কি নাম তাও ক্লিয়ার করেছি, পরীক্ষা আসবে, ভেরি ইম্পর্টেন্ট। তারপরে আমরা কি শিখেছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্যারালাল রেজোনেন্স সার্কিটের ব্যান্ডউইডথ কি, ব্যান্ডউইডথ ডায়াগ্রাম অঙ্কন করে ব্যাখ্যা করো। আমরা ব্যান্ডউইডথটা বারবার তোমাদেরকে আমি দেখাইছি। এই দেখো প্যারালাল রেজোনেন্স সার্কিটের রেজোনেন্সের পূর্বে ও পরে যে দুই বিন্দুতে ইম্পিডেন্স রেজোনেন্স ইম্পিডেন্সের 1/√2 গুণ বা 17.7%, ওই দুই বিন্দুর ফ্রিকোয়েন্সির পার্থক্যকে ব্যান্ডউইডথ বলে। তারপরে এখন ব্যাখ্যাটা আমরা করব। তোমরা ব্যান্ডউইডথ যখন বুঝে, দেখো ব্যান্ডউইডথ যারা বুঝেছ তাদের ব্যাখ্যাটা কোনো ব্যাপার না। তাহলে আমরা পরীক্ষা যদি বলে ব্যান্ডউইডথ ডায়াগ্রাম অঙ্কন করে বিভিন্ন অংশ দেখাও, তাহলে এই যে অংশগুলো দেখাবো আর কিছু না। তোমরা কি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি কি বলছি? প্রশ্নের পরিধি কতটুকু সেইটুকু বুঝে উত্তর দিব। অনেক সময় দেখা যায় বলছে ব্যান্ডউইডথ ডায়াগ্রাম অঙ্কন করো, আর তোমরা ব্যাখ্যা সহ শুরু করে দিছ 2 পাতা না, আবার বলছে ব্যান্ডউইডথ ডায়াগ্রাম অঙ্কন করে ব্যাখ্যা করো, তখন তুমি দিয়েছ কি শুধু ডায়াগ্রাম, ব্যাখ্যা করো না, তার নাম্বার কমে যাবে নিশ্চয়। এখন আমরা ব্যাখ্যাটা করতে পারি কিনা দেখি। চিত্রানুযায়ী এক্স অক্ষে ফ্রিকোয়েন্সি এবং ওয়াই অক্ষে ইম্পিডেন্সকে রেখে প্রদত্ত কার্ভ অঙ্কন করা হলো, প্রদত্ত কার্ভ অঙ্কন করা হলো। কি বললাম আমরা? এক্স অক্ষে ফ্রিকোয়েন্সি এবং ওয়াই অক্ষে ইম্পিডেন্সকে দেখিয়ে প্রদত্ত কার্ভ অঙ্কন করা হলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কমেন্টস করো, মাঝে মাঝে কমেন্টস করো।
এখন দেখো আমরা এর আগেও একটা ফিগারে দেখাইছি, ফ্রিকোয়েন্সি যখন 0 তখন ইন্ডাক্ট রিঅ্যাকট্যান্স 0, অর্থাৎ সার্কিটের ইম্পিডেন্স 0। সার্কিটের ইম্পিডেন্স যদি 0 হয়, তখন কারেন্ট হবে ম্যাক্সিমাম। তাহলে এখন দেখো আস্তে আস্তে এই যে আমরা ইম্পিডেন্স বলছিলাম, ইম্পিডেন্সটা 0 ছিল, 0 থেকে ফ্রিকোয়েন্সি বাড়তেছে, ইম্পিডেন্স বাড়তেছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে, ইম্পিডেন্স বাড়তেছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে, ইম্পিডেন্স বাড়তেছে। লক্ষ্য করো, তুমি কি বলবা? 0 থেকে আস্তে আস্তে ফ্রিকোয়েন্সির মান ধীরে ধীরে বৃদ্ধি করতে থাকি, যেহেতু এক্সএল ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক, ফলে এক্সএল এর মান বৃদ্ধি পাবে, এবং যেহেতু এক্সসি ফ্রিকোয়েন্সির সাথে উল্টানুপাতিক, সেহেতু এক্সসি এর মান কমতে থাকে, এবং যেহেতু দুইটা শাখা প্যারালালে, ফলে আস্তে আস্তে সমতুল্য ইম্পিডেন্সের মান ধীরে ধীরে বাড়তে থাকবে। এইভাবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির পূর্ব পর্যন্ত কি হবে? সমতুল্য ইম্পিডেন্সের মান বাড়তে থাকবে। যে ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স পরস্পর সমান হয়ে যাবে, তখন ইম্পিডেন্স হবে সর্বোচ্চ, যা চিত্রে Z0 দ্বারা দেখানো হয়েছে। আর এই অবস্থায় যে ফ্রিকোয়েন্সি পাওয়া যায় তাকে বলা হয় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। ইয়াকে F0 দ্বারা দেখানো হয়েছে। এরপরও যদি ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা হয়, তখন সমতুল্য ইম্পিডেন্সের মান ধীরে ধীরে কমতে থাকে। তাহলে রেজোন্যান্সের পূর্বে যে অবস্থায় এই বিন্দু পাওয়া গিয়েছিল, ঠিক একই দূরত্বে রেজোন্যান্সের পরে পুনরায় আরেকটি বিন্দু পাওয়া যাবে, যেখানে ইম্পিডেন্স এই বিন্দুর ইম্পিডেন্সের সমান। যেই দুই বিন্দুতে ইম্পিডেন্স সমান, এই দুই বিন্দুকে বলা হয় হাফ পাওয়ার পয়েন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাফ পাওয়ার পয়েন্ট কি? তাহলে আমরা কি বলবো? রেজোন্যান্সের পূর্বে ও পরে যেই দুই বিন্দুর সমতুল্য ইম্পিডেন্স পরস্পর সমান, ওই দুই বিন্দুকে বলা হয় হাফ পাওয়ার পয়েন্ট। তাহলে আমরা একটা বড় প্রশ্নের ভিতরে কি হবে ছোট প্রশ্ন লুকিয়ে আছে, তোমরা বুঝতে পারছো? ওকে, তাহলে আমরা হাফ পাওয়ার পয়েন্ট। এবার আসো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্সের পূর্বের এই বিন্দু বরাবর যে ফ্রিকোয়েন্সি পাওয়া যায় তাকে বলা হয় লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। রেজোন্যান্সের পরে বি বিন্দু বরাবর যে ফ্রিকোয়েন্সি পাওয়া যায় তাকে বলা হয় আপার কাট অফ ফ্রিকোয়েন্সি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে শুনতে পাচ্ছ? আমরা একেবারে শেষের দিকে চলে আসছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জিনিস আজকে আমরা আলোচনা করলাম। হাফ পাওয়ার পয়েন্ট, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, ব্যান্ডউইথ। তাহলে আমরা আগামীকাল আবার আমরা ঠিক 11টায় আমরা 11টায় আবার অনলাইন ক্লাসে থাকবো। আমরা পঞ্চম অধ্যায় কালকে শেষ করে ফেলবো। আমরা পঞ্চম অধ্যায় শেষ করি, ষষ্ঠ অধ্যায়টাও রেজোন্যান্সের সামান্য কিছু আছে, ওটা আলোচনা করব। আমরা খুব শীঘ্রই রেজোন্যান্স শেষ করব, আমরা কোর্স শেষ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস করার জন্য তোমাদের ধন্যবাদ। আর যারা ক্যাপ্টেন আছো, তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা গ্রুপে সবাইকে বলে দিতে হবে যেন অনলাইন ক্লাসে থাকে, আর প্র্যাকটিক্যাল ক্লাসে যেন একজনও অ্যাবসেন্ট না থাকে। আমরা বাকিটা প্র্যাকটিক্যাল ক্লাসে আলোচনা করব। পরবর্তী পরীক্ষা সম্পর্কে ডিটেলস আমরা আলোচনা করব। কোথায়? প্র্যাকটিক্যাল ক্লাসে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আমার ক্লাসে থাকার জন্য ধন্যবাদ। 30 দিয়ে তারপরে